আর এস বেঙ্গলি ক্লাসরুমে সকলকে স্বাগত। আজকের ভিডিওতে আমি পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ অনুমোদিত চতুর্থ শ্রেণীর আমাদের পরিবেশ পাঠ্য বইটির 85 নং পৃষ্ঠা থেকে পড়াবো। এর আগের পৃষ্ঠাগুলির বিস্তারিত আলোচনার ভিডিও তোমরা এই ভিডিওটির ডিসক্রিপশনে দেওয়া প্লেলিস্টের লিঙ্ক থেকে পেয়ে যাবে। অবশ্যই সেখান থেকে আগের পৃষ্ঠাগুলির বিস্তারিত আলোচনার ভিডিও দেখে নিও। তো কথা না বাড়িয়ে শুরু করছি আজকের মূল ভিডিও। 85 নং পৃষ্ঠায় হেডিং করা হয়েছে দেখো পাথরের ব্যবহার। এই অংশে আমরা আদিম যুগ থেকে বর্তমান সময় পর্যন্ত পাথরের কিভাবে ব্যবহার হয়ে এসেছে সেটা সম্পর্কে জানব। দেখো এখানে লেখা রয়েছে, রঞ্জুর কাছে নানা রকম পাথর আছে ও পাথর জমাতে ভালোবাসে। একদিন ক্লাসে সবাই পাথরগুলো দেখাতে নিয়ে গেল। দিদিমণিও দেখলেন। দিদিমণি বললেন, পাথর মানুষের নানা কাজে লাগে। অঞ্জু বলল, পাথর দিয়ে শিলনোড়া তৈরি হয়। আমাদের প্রত্যেকের রান্নাঘরেই শিলনোড়া রয়েছে। মা শিলনোড়া দিয়ে কি করেন? বাটনা বাটেন, মশলা তৈরি করেন, যেগুলো দিয়ে বিভিন্ন খাবার তৈরি হয়। তো এই শিলনোড়া কি দিয়ে তৈরি? পাথর দিয়ে তৈরি। তো বর্তমান সময়ে পাথরের একটা ব্যবহার হচ্ছে শিলনোড়া তৈরির কাজে। মানিক বলল, রেল লাইনে পাথর দেয়, দেখিসনি? তাহলে বর্তমান সময়ে পাথরের আরেকটা ব্যবহার কোথায় করা হয়? রেল লাইন তৈরির কাজে। পলাশ বলল, মূর্তি বানায় পাথর দিয়ে। তাহলে পাথর দিয়ে মূর্তিও তৈরি হয়। ওদের আলোচনা শুনে দিদিমণি বললেন, মানুষ গুহাতে থাকার সময় থেকেই পাথর ব্যবহার করত। অর্থাৎ আদিম যুগে মানুষ যখন গুহাতে বসবাস করত সেই সময় থেকেই মানুষ পাথর ব্যবহার করত। হিংস্র পশুর সঙ্গে লড়াইতে চারপাশে পড়ে থাকা পাথরই ছিল তাদের হাতিয়ার। অর্থাৎ যখন হিংস্র পশুরা তাদেরকে আক্রমণ করত, তাদের হাত থেকে বাঁচার জন্য আদিম মানুষ কি করত? আশেপাশে পড়ে থাকা পাথরকে ব্যবহার করত হাতিয়ার হিসেবে। তাহলে দেখো আদিম মানুষ পাথরকে কি কাজে ব্যবহার করত? একটা ব্যবহার পেলাম, হাতিয়ার হিসেবে ব্যবহার করত। আফতাব বলল, কিভাবে পাথরের হাতিয়ার তৈরি করত? দিদিমণি বললেন, পাথর ভেঙে তৈরি মোটামুটি 3 কোনা আকৃতির টুকরো দিয়ে তৈরি করত হাতকুঠার। যদি প্রশ্ন আসে আদি মানুষ হাতকুঠার কিভাবে তৈরি করত, উত্তরে লিখবে পাথর ভেঙে তৈরি মোটামুটি 3 কোনা আকৃতির টুকরো দিয়ে তৈরি করত হাতকুঠার। আবার পাথরের ধারালো টুকরো দিয়ে মাংস থেকে চামড়া ছাড়ানো হতো। তাহলে কি কি কাজে ব্যবহার করত? পাথরের ধারালো টুকরো দিয়ে মাংসের চামড়া ছাড়ানো হতো। পাথরের তৈরি তীর বা বর্ষার ফলা শিকার করতে সাহায্য করত। আস্তে আস্তে পাথরের হাতিয়ার আরও হালকা ও ধারালো করা হতো। দেখো একদম আদিমকালে মানুষ অতটা তখন বুঝতো না, তাদের অত বেশি বুদ্ধি ছিল না, তারা বড় বড় পাথরকেই হাতিয়ার হিসেবে ব্যবহার করত। তো এক্ষেত্রে একটা বাধা ছিল যে যত বড় পাথর হবে তত বেশি ওজন হবে এবং তত সেটাকে ব্যবহার করতে অসুবিধা হবে। তারপর যখন মানুষের বুদ্ধি ধীরে ধীরে বাড়তে লাগলো, তখন মানুষ বুঝতে পারলো যে যত হালকা হবে হাতিয়ার তত সেটাকে ব্যবহার করা সহজ হবে। তাই পরবর্তী ক্ষেত্রে ধীরে ধীরে পাথরের হাতিয়ার হালকা হতে থাকে এবং ধারালো হতে থাকে। প্রথম দিকে কিন্তু হাতিয়ারগুলো অতটা বেশি ধারালো ছিল না, ভোঁতা ছিল। পরবর্তী ক্ষেত্রে দেখা যায় যত যুগের পরিবর্তন ঘটতে থাকে, সময়ের সাথে সাথে আদি মানুষের বুদ্ধি বাড়তে থাকে, তত হাতিয়ারগুলো আকারে ছোট হতে থাকে, হালকা ও ধারালো হতে থাকে। তাহলে আদিম মানুষ পাথরকে কি হিসেবে ব্যবহার করত? হাতিয়ার তৈরির কাজে ব্যবহার করত। আমরা একটা পয়েন্ট পেলাম। সোমা বলল, হাতিয়ার তৈরি করা ছাড়া আর কোনো কাজে লাগতো না পাথর? দিদিমণি বললেন, হ্যাঁ, আগুন জ্বালাতে চকমকি পাথর লাগতো। 2টো চকমকি পাথরে ঘষা লাগলে আগুনের ফুলকি তৈরি হয়। তো আমরা আগের অংশে জেনেছি যে আদিম মানুষ হাতিয়ার তৈরির কাজে পাথর ব্যবহার করত। এবারে আমরা জানলাম আদিম মানুষ আগুন জ্বালানোর জন্যও পাথরের ব্যবহার করত। তো এখান থেকে পরীক্ষায় প্রশ্ন আসতে পারে যে কোন পাথর ঠুকে আদিম মানুষ আগুন জ্বালাতো? উত্তর হবে চকমকি পাথর ঠুকে।
অঞ্জু বলল, দিদি আমারও রঙিন পাথর কুড়োতে খুব ভালো লাগে। দিদিমণি বললেন, এরকম নানা রঙের সুন্দর পাথরের টুকরো দিয়ে পুরনো দিনের মানুষ পাথরের তৈরি মালা ব্যবহার করত। আজও আমরা নানাভাবে পাথরের ব্যবহার করি। তাছাড়া ঘরবাড়ি বানাতেও পাথরের ব্যবহার করা হতো। দেখো, আদি মানুষ হাতিয়ার তৈরির কাজে পাথরের ব্যবহার করত, আগুন জ্বালানোর জন্য পাথরের ব্যবহার করত, অলংকার তৈরির জন্য পাথরের ব্যবহার করত। এই পয়েন্টগুলো মনে রাখবে। যদি পরীক্ষায় প্রশ্ন আসে যে আদি মানুষ কোন কোন কাজে পাথরের ব্যবহার করত, তাহলে এগুলো লিখতে হবে। এবারে চলে আসছি 86 নং পৃষ্ঠায়। এখানে বলা হচ্ছে, এবার নিজেদের মধ্যে আলোচনা করে তোমরা নিচের তালিকাটি পূরণ করো। পুরনো দিনের মানুষ কিভাবে পাথরের ব্যবহার করত আর এখনকার মানুষ কিভাবে পাথরের ব্যবহার করে। তো পুরনো দিনের মানুষ কিভাবে পাথর ব্যবহার করত? হাতিয়ার তৈরির কাজে, আগুন জ্বালাতে, অলংকার তৈরির কাজে, এগুলো লিখবে। আর এখনকার মানুষ কিভাবে পাথর ব্যবহার করে? রেল লাইনের কাজে, শিলনোড়া তৈরিতে, ঘরবাড়ি তৈরিতে, রাস্তা তৈরিতে, অলংকার তৈরির কাজে। এবারে 86 নং পৃষ্ঠার একটু নিচের দিকে চলে আসি। এখানে হেডিং করা হয়েছে ধাতুর ব্যবহার। এখানে আমরা বিভিন্ন ধরনের ধাতুর ব্যবহার সম্পর্কে জানব। রেহানা বলল, তাহলে লোহার ব্যবহার করতে মানুষ কখন শিখলো? দিদিমণি বললেন, সে তো শিখেছে অনেক পরে, তবে আগে তামার ব্যবহার শিখেছিল। তাহলে মানুষ প্রথম কোন ধাতুর ব্যবহার শিখেছিল, এটা পরীক্ষায় আসে। উত্তরে লিখবে তামার ব্যবহার। তামা, লোহা, কাঁসা সবই ধাতু। পরীক্ষায় আসতে পারে কয়েকটা ধাতুর নাম লেখো। উত্তরে লিখবে তামা, লোহা, কাঁসা, এছাড়াও রূপো, সোনা, এগুলোও লিখতে পারো। বলো তো ধাতু আলাদা করে চেনা যায় কিভাবে? রুকসানা বলল, কিছু দিয়ে পিটলে ঠং ঠং করে আওয়াজ হয়। অর্থাৎ যেগুলো ধাতু হবে সেগুলোতে যদি কিছু দিয়ে পিটানো হয় তাহলে ঠং ঠং করে আওয়াজ হবে। দিদিমণি বললেন, ঠিক বলেছ। আর কোনো উপায় আছে ধাতুদের চেনার? সুনীল বলল, হ্যাঁ, বেশ চকচক করে আর গরম করলে খুব তাড়াতাড়ি গরম হয়ে যায়। তাহলে ছাত্রছাত্রীদের আলোচনায় আমরা ধাতুর কয়েকটা বৈশিষ্ট্য পেলাম। সেটা হলো, কিছু দিয়ে যদি পিটানো হয় তাহলে ঠং ঠং করে আওয়াজ হবে আর বেশ চকচক করে, আবার এগুলো গরম করলে খুব তাড়াতাড়ি গরমও হয়ে যায়। দিদিমণি বললেন, তাই বুঝি? তুমি জানলে কি করে? সুনীল বলল, চায়ের কেটলি বা রুটি সেঁকার চাটু উনুনে বসাবার একটু পরেই গরম হয়ে যায়। নিচের বিভিন্ন ধাতুর নাম লেখা আছে। এবার নিজেদের মধ্যে আলোচনা করে ফাঁকা স্থান পূরণ করো। ধাতুর নাম সোনা। চারপাশে দেখা ধাতুর তৈরি জিনিসের নাম গয়না, বা এখানে অলংকারে লেখা যেতে পারে। কি কাজে লাগে? সৌন্দর্য বৃদ্ধি। তামা, চারপাশে দেখা ধাতুর তৈরি জিনিসের নাম বাসন। কি কাজে লাগে? দৈনন্দিন প্রয়োজন, ঠাকুর পুজোর কাজে। লোহা, এর তৈরি জিনিসের নাম বটি, কোদাল, কাটারি, কাস্তে প্রভৃতি যন্ত্রাংশ। কি কাজে লাগে? দৈনন্দিন প্রয়োজন। এরপরে রয়েছে কাঁসা। কি জিনিস তৈরি হয়? বাসন, কাঁসর। কি কাজে লাগে? দৈনন্দিন প্রয়োজন, ঠাকুর পুজোর কাজে। পিতল, তৈরি জিনিসের নাম বাসন। কি কাজে লাগে? ঠাকুর পুজোর কাজে। অ্যালুমিনিয়াম, জিনিসের নাম বাসন। কি কাজে লাগে? দৈনন্দিন প্রয়োজন। স্টেনলেস স্টিল, জিনিসের নাম বাসন। কি কাজে লাগে? রান্নার কাজে। রূপো, জিনিসের নাম গয়না। রূপো দিয়ে গয়না তৈরি হয়। কি কাজে লাগে? সৌন্দর্য বৃদ্ধি। এবারে চলে আসছি 87 নং পৃষ্ঠাতে। এখানে বলা হচ্ছে, দেখো, দিদিমণি বললেন মানুষের প্রথম কাজের ধাতু হলো তামা। এটা ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন, পরীক্ষায় আসতে পারে যে মানুষের প্রথম কাজের ধাতুর নাম কি? উত্তর হবে তামা। আজ থেকে অনেক আগে মানুষ প্রকৃতিতে তামা খুঁজে পায়। তখন কিন্তু লোহার ব্যবহার জানা ছিল না। অর্থাৎ তামা যখন পাওয়া যায় তখন কিন্তু মানুষ লোহার ব্যবহার জানতো না, আগে তামার ব্যবহার জেনেছিল। অ্যালুমিনিয়াম, পিতল, স্টেনলেস স্টিলের কথা তখনও অজানা। তাহলে মানুষের প্রথম কাজের ধাতুর নাম কি?
তামা। এটা অনেক আগে প্রকৃতিতে খুঁজে পাওয়া গেছিল। এই তামাকে যখন খুঁজে পাওয়া গেছিল তখন কিন্তু লোহার ব্যবহার জানা ছিল না মানুষের, এমনকি অ্যালুমিনিয়াম, পিতল, স্টেনলেস স্টিলের কথাও মানুষ তখন জানতো না। রুবি প্রশ্ন করলো, তামা কি খুব শক্ত ধাতু? দিদিমণি বললেন, শক্ত ঠিকই, কিন্তু লোহার মতো শক্ত নয়। তাহলে লোহা এবং তামার মধ্যে যদি তুলনা করা হয় তাহলে লোহা বেশি শক্ত, অর্থাৎ তামা লোহার মতো অত শক্ত নয়। প্রকৃতিতে যে তামা পাওয়া যেত তাকে পিটিয়ে পিটিয়ে মানুষ খুব দরকারি দুটো জিনিস তৈরি করেছিল। তার মধ্যে একটা হলো লাঙল আর অন্যটা কাস্তে। তাহলে প্রকৃতিতে যে তামা পাওয়া গিয়েছিল সেই তামা পিটিয়ে মানুষ দুটো জিনিস তৈরি করেছিল। সেই দুটো জিনিসের নাম কি? একটা হলো লাঙল, যেটা দিয়ে চাষ করা হতো, জমি চাষ করা হতো, আর অন্যটা হলো কাস্তে, যেটা ফসল কাটার কাজে ব্যবহার করা হয়। তামা দিয়ে বাসনপত্র কাস্তে তৈরি করা সম্ভব, কিন্তু ঢাল, তরোয়াল বা ভারী কাজের যন্ত্র কিছুই তামা দিয়ে করা যাবে না, কারণ তামা অতটাও বেশি কঠিন ধাতু নয়। অরুণ জানতে চাইল, লোহা এলো কবে? দিদিমণি বললেন, প্রথমে লোহাকে পায়নি, লোহার আগে তৈরি করেছিল ব্রোঞ্জ। তাহলে মানুষের প্রথম কাজের ধাতু তামা, তারপরে তৈরি করা হলো কি? ব্রোঞ্জ। কি? ব্রোঞ্জ। দেখো, বলা হচ্ছে ব্রোঞ্জ হলো তামা আর টিনের মিশ্রণ। তাহলে তামা ও টিনের মিশ্রণকে কি বলে? ব্রোঞ্জ বলে। বা ব্রোঞ্জ তৈরিতে কোন কোন ধাতু ব্যবহার করা হয়? তামা ও টিন। এটা পরীক্ষায় প্রশ্ন হিসেবে আসতে পারে। ব্রোঞ্জ তামার চেয়ে শক্ত, অথচ তামার চেয়ে সহজে গলে যায়। এতে মানুষের চাষের যন্ত্রপাতি আর অস্ত্রশস্ত্র তৈরির খুব সুবিধে হলো। তাহলে দেখো, এখানে আমরা ব্রোঞ্জের একটা বৈশিষ্ট্য পেলাম কি? ব্রোঞ্জ তামার চেয়ে শক্ত, অথচ তামার চেয়ে সহজে গলে যায়। এই ব্রোঞ্জ দিয়ে কি কি তৈরি হতে থাকলো? চাষের যন্ত্রপাতি এবং অস্ত্রশস্ত্র তৈরি হতে থাকলো। আমাদের দেশের ও পুরনো দিনের তামা ও ব্রোঞ্জের তৈরি গয়না, খেলনা ও মূর্তি পাওয়া গেছে। এরপর একসময় মানুষ পৃথিবীতে এসে পড়া উল্কাখণ্ড থেকেই লোহাকে খুঁজে পায়। তাহলে মানুষ লোহার খোঁজ পায় কোথা থেকে? পৃথিবীতে এসে পড়া উল্কাখণ্ড থেকে। এটা পরীক্ষায় প্রশ্ন হিসেবে আসতে পারে, ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন। ক্লাসের সবার জানার ইচ্ছে হলো লোহার জিনিসের কি কি সুবিধে। দিদিমণি বললেন, লোহার জিনিস শক্ত, ব্রোঞ্জের চেয়ে ধারালো করা যায়। তাহলে ব্রোঞ্জের থেকে লোহার পার্থক্য আমরা কি পাচ্ছি? লোহার জিনিস শক্ত, অর্থাৎ ব্রোঞ্জের থেকেও শক্ত এবং ব্রোঞ্জের চেয়ে ধারালো করা যায়, বহুদিন ধরে থাকে। এতে মানুষের নানান কাজে খুব সুবিধে হলো। চাষের জমি আরও বাড়লো, জঙ্গল কেটে নতুন নতুন শহর গড়ে উঠতে লাগলো। কিসের উপর নির্ভর করে? লোহার উপর নির্ভর করে। যেহেতু লোহা অনেক শক্ত এবং ধারালো ধাতু, তাই এটা দিয়ে গাছ কাটা মানুষের কাছে খুব সহজ হলো। তাই জঙ্গল কেটে নতুন নতুন শহর গড়ে উঠতে লাগলো। রুমা বলল, কিন্তু আমাদের হাঁড়ি, কড়া, থালা, বাটি সেগুলো তো লোহা বা তামার তৈরি নয়। দিদিমণি বললেন, লোহার অনেক গুণ আছে ঠিকই, কিন্তু লোহার একটা মস্ত অসুবিধে হলো তাতে মরচে পড়ে নষ্ট হয়ে যায়। বাড়িতে জানালার গ্রিল বা অন্য কোনো লোহার যন্ত্রপাতি বা কিছু লোহার তৈরি দেখবে যদি অনেক দিন ফেলে রাখা হয় তাতে মরচে পড়ে যায় বা জং ধরে নষ্ট হয়ে যায়। তাহলে লোহার একটা অসুবিধে কি? এতে মরচে পড়ে যায়, মরচে পড়ে নষ্ট হয়ে যায়। অ্যালুমিনিয়াম বা স্টেনলেস স্টিলে মরচে ধরে না। গলানো লোহার সঙ্গে কিছু কিছু পদার্থ মিশে তৈরি হয় নানা রকম ইস্পাত। বাড়ি, ব্রিজ, যানবাহন তৈরিতে, কৃষিকাজে, নানা যন্ত্রপাতি তৈরিতে ইস্পাত কাজে লাগে।
তাহলে বাড়ি, ব্রিজ, যানবাহন তৈরিতে কি ব্যবহার করা হয়? ইস্পাত ব্যবহার করা হয়। যদিও আমরা সাধারণ কথায় বলি লোহার রড, আসলে কিন্তু ওগুলো ইস্পাতের তৈরি। অর্থাৎ বাড়ি তৈরি করার সময় আমরা যে রডগুলো ব্যবহার করি আমরা লোহার রড বলি ঠিকই, কিন্তু ওগুলো ইস্পাতের তৈরি। নিচের ছবিতে ইস্পাতের তৈরি নানা জিনিসগুলোকে চিনে পাশে লেখো। এখানে বেশ কয়েকটা ছবি দেওয়া রয়েছে। প্রথমে রয়েছে 1 নং যে ছবি এটা হলো বর্ষা, 2 নং যে ছবি এটা হলো লাঙল, 3 নং যে ছবি এটা হলো ব্লেড, 4 নং যে ছবি এটা হলো ছুরি, আর 5 নং ছবি এটা সেতু বা যেটাকে বেশি আমরা ব্রিজ নামে জানি। এর মধ্যে 1 নং ছবি অর্থাৎ বর্ষার ব্যবহার এখন অনেকটাই কমে এসেছে। আদিমকালের মানুষেরা বর্ষার ব্যবহার বেশি করত। 2 নং ছবিতে রয়েছে লাঙল, এর ব্যবহারও এখন প্রায় অনেকটাই কমে এসেছে। লাঙলের বদলে আমরা এখন ট্রাক্টর ব্যবহার করি জমি চাষের জন্য। ব্লেডের ব্যবহার আমরা প্রত্যেকেই করি, এটা আমরা সকলেই চিনি। আর 4 নং রয়েছে ছুরি, ছুরির ব্যবহারও আমরা দৈনন্দিন জীবনে করে থাকি। এবং 5 নং যে ছবি সেতু, সেতুর ব্যবহারও আমরা এখন ভীষণ পরিমাণে করে থাকি। এগুলো সবই ইস্পাতের তৈরি। আজকের ভিডিওটা এই পর্যন্তই। পরবর্তী পৃষ্ঠাগুলির বিস্তারিত আলোচনা তোমরা পরবর্তী পার্টের ভিডিওতে পেয়ে যাবে। আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও এবং একই ক্লাসের বন্ধুদের সাথে ভিডিওটাকে শেয়ার করতে ভুলো না। ভালো থেকো, সুস্থ থেকো সকলে, আর অবশ্যই RS বেঙ্গলি ক্লাসরুমের সাথে থেকো। সবশেষে একটাই রিকোয়েস্ট, এখনও পর্যন্ত যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল বাটনে ক্লিক করে দিও নতুন ভিডিওর আপডেট সবার আগে পেতে।